সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলাপের অনুষ্ঠান অন্তরালের আলাপ। এই আলাপে আমাদের সঙ্গে যথারীতি যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের তৎকালীন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখবেন সেই দর্শক মন্ডলীকে। 5 আগস্টের পরে কয়েকদিন পুলিশ ছিল না, তারপরে যে পুলিশ এলো সেই পুলিশ আসলে কারা? এখন কোন পুলিশ? এই মুহূর্তে বাংলাদেশে কোন পুলিশ? আজও কেন পুলিশের কার্যক্রম নিয়ে নাগরিকরা সন্তুষ্ট হতে পারছে না? আপনারা যখন ছিলেন ঘরের দরজা খুলে মানুষ ঘুমাতে পারতো, এখন দরজা বন্ধ করে ঘুমাতে পারছে না কেন? আজকে যে পুলিশটা চলছে এই পুলিশটাকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি, প্রায় 30 বছর। 30 বছরে একেবারে সেই এএসপি থেকে শুরু করে এডিশনাল আইজি গ্রেড অন পর্যন্ত হয়েছি। তো এই সময়টাতে আমি পুলিশিং যতটা বুঝেছি, তাছাড়া মানে অনেকেই জানে না আমি মানে ল এনফোর্সমেন্ট অ্যান্ড পুলিশিং এর উপরে আমি ক্রাইম প্রিভেনশনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 বছর আমি পার্ট টাইম শিক্ষক হিসেবে আমি পড়িয়েছি। তো তাতে যতটা বুঝি যে আমাদের সময় পুলিশ খুব আদর্শিক একটা অবস্থানে ছিল তা আমি বলবো না। সেখানেও কিছু অনিয়ম ছিল, পুলিশের ঘুষ দুর্নীতি ছিল, কিন্তু অন্তত একটা বড় অংশ যেগুলো যারা প্রফেশনাল পুলিশিং করার চেষ্টা করেছে এবং পদোন্নতির ক্ষেত্রেও সেটাই আসলে হয়েছিল। যে হ্যাঁ, আমি আগে আর একটা শোতেও বলেছি যে 10 থেকে 15% লোক যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় পরিস্থিতির কারণে পদোন্নতি পায় নাই, পদোন্নতি বঞ্চিত হয়েছিল। পাশাপাশি 15 থেকে 20% যারা অযোগ্য ছিল কিন্তু দলীয় পরিস্থিতিতে কিংবা অন্যান্য কায়দায় তারা পদোন্নতি পেয়েছিল। এর বাইরে যারা পদোন্নতি পেয়েছে, হ্যাঁ, এর ভিতরে দলের প্রতি সাপোর্ট আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছে, এরা মূলত এফিশিয়েন্ট এবং তারা তাদের যে ইন্টিগ্রিটি ছিল, এফিসিয়েন্সি ছিল, কমিটমেন্ট ছিল পুলিশের প্রতি, ফলে তাদের পদোন্নতি হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে যেটা করলো, তো ওই যে আমি বললাম যে 10 to 15% যারা যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি পায় নাই, তো তাদেরকে পদায়ন করলে কোনো মানে কথা ছিল না তাদের। কিন্তু এই সরকার ওই যে আমাদের এই পদোন্নতির সুযোগে যেটা হয়েছে, পদোন্নতি এবং নিয়োগের সুযোগে যেটা হয়েছে, ধরেন মানে পরিবার বিএনপি কিংবা জামাতের আইডিওলজি সে ধারণ করে, দলীয় পরিস্থিতি ছিল না, বাট জামাতের আইডিওলজি ধারণ করে গুপ্ত, এরাও কিন্তু পদোন্নতি পেয়েছে। এরা এডিশনাল আইজি পর্যন্ত হয়েছে, অনেকে এডিশনাল আইজি হয়েছে, ডিআইজি তো অনেক, এবং এরা বিভিন্ন সময় জেলায় দায়িত্ব পালন করেছে। তো এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে দেখলাম ঢালাও ভাবে সকলকে, যাদেরকে চাকরিচ্যুত করা যায় চাকরিচ্যুত করেছে, এবং যাদেরকে চাকরিচ্যুত করা যায় না, অর্থাৎ 25 বছরের এই ইয়েতে পড়ে নাই, ব্র্যাকেটে পড়েনি, তাদেরকে ওএসডি অ্যাটাচড বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ফলে এই ওয়ার্কফোর্সটা একেবারেই বেতন নিচ্ছে, সরকারি ভাতা, সরকারি বেতন সবই নিচ্ছে, তাদের কিন্তু সাইডলাইনে তাদের বসিয়ে রাখা হয়েছে। আর পক্ষান্তরে যে বিভিন্ন অপরাধে কিংবা অযোগ্যতার কারণে অপরাধে চাকরি গিয়েছে বিভিন্ন ধরনের, কিংবা অযোগ্যতার কারণে পদোন্নতি হয় নাই, এদেরকে ঢালাও ভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, ঢালাও ভাবে পদোন্নতি দিয়ে বড় বড় পদে বসিয়ে দেওয়া হয়েছে। তো এর ভিতরে 15 to 20% ধরেন যোগ্য, আর বেশিরভাগই আমি বলবো এরা আসলে এত বড় পদে যাওয়ার যোগ্য না। এটা হলো সিনিয়র অফিসারদের কথা বলছি। আর অধস্থন কর্মকর্তা, মানে আমাদের পিআরবির ভাষায় বলা হয়, অধস্থন কর্মকর্তা বলতে ধরে নেওয়া হয় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত। ইন্সপেক্টর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে, ওই পোস্টটা নানা কারণে লোভনীয়, ক্ষমতার মানে যে ক্ষমতা এক্সারসাইজ করতে চায়, মানুষের উপকার করতে গেলেও এই পদটা খুব গুরুত্বপূর্ণ, আবার টাকা পয়সা যদি কামাই করতে চায় সেটাও এই পদটা খুব গুরুত্বপূর্ণ। ফলে ওইখানে যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা আছে। তো ফলে ওই পদে যারা যাচ্ছে
তারা তাদের ভিতরে সবপন্থী লোকই আছে, কারণ ওখানে এই নিয়োগগুলা সাধারণত স্থানীয় রাজনীতিবিদ বা অনেক সময় হেডকোয়ার্টার্সে যোগাযোগ করে ওই পদোন্নতিগুলো হয়। তো ওগুলো তো ইন্টারিম গভর্নমেন্টের আমলেও হয়েছে, ওই সময় জামাতে ইসলামের পক্ষ থেকে তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল পদায়নের ক্ষেত্রে, তারা করতে পেরেছে। আর এখন তো পুরো দলীয় পরিচয়ই হচ্ছে, যে দলীয় মানে এটা একটা ট্রেডিশন ছিল অনেক দিন ধরে যে এমপি সাহেব তার এলাকায় ওসি বেছে নেবেন। তো এইটা এই জায়গা থেকে আওয়ামী লীগের আমলে আমরা প্রায় বের হয়ে এসেছিলাম, পুরোপুরি পারা না গেলেও প্রায় বের হয়ে এসেছিলাম, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা, তার নির্দেশনার বলেই ওই জায়গা থেকে আমরা অনেকটা বের হয়ে আসছিলাম, যে মন্ত্রীর অনুরোধে তার জেলা এসপি কিংবা কারণ এইটার আমরা সরকারকে বুঝাতে সমর্থ হয়েছিলাম যে এটা করতে গেলে যেটা হয়, কারণ মানে আওয়ামী লীগ বিএনপিতেও একই অবস্থা, যে এদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দলটা প্রচন্ড। গত 15 বছরে দেখেছি যে মানে দলের ভিতরে যারা প্রতিপক্ষ তারা হইলো বড় শত্রু। মানে আওয়ামী লীগের যে দলীয় গ্রুপিং, এক গ্রুপ আর এক গ্রুপের বড় শত্রু, বিএনপি জামাতের চাইতেও গ্রুপের লোকজন। তো ফলে যখন একজন এমপির পছন্দ মতো ওসি দেওয়া হয়, ওখানে কিন্তু এমপির বিরোধী গ্রুপও আছে দলের ভিতরে, তখন সে ওই এমপির পক্ষ হয়ে ওই এমপির শক্তিতে বলিয়ান হয়ে দলীয় নেতা কর্মীদের উপরে এই দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাকশন কাজে মানে অন্যায় করে, ডিসক্রিমিনেট করে। তো এইটা আমরা গভর্নমেন্টকে বোঝাইতে সক্ষম হয়েছিলাম। ফলে অনেক সময় আমাদের কর্মকর্তারা কোনো মন্ত্রীর দ্বারা প্রভাবিত হইয়া ব্যক্তিগত আনুগত্যের কারণে কারো কারো কথায় দিয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এইটার থেকে একটা বের হয়ে আসার চেষ্টা চলছিল। তো ফলে এখন তো সম্পূর্ণ দলীয় পরিস্থিতিতে, এবং আমি দেখলাম যে এই যে প্রধানমন্ত্রী উপদেষ্টা রিজভী সাহেব বলেছে যে দলীয় নিয়োগ সব দেশেই আছে, এটা নতুন কিছু না। তো এখন দলীয় পরিচয়ে নিয়োগ হচ্ছে, আর ওই যে 15 to 20% যারা আসলে যোগ্য, আর একটা বড় অংশ সিনিয়র অফিসারদের ভিতরে যারা আসলে এত বড় পদে কাজ করার অভিজ্ঞতা লাগে, যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, সেটা তাদের ভিতরে নাই। ফলে তাদের প্রতি আস্থা, আর এই যে অধস্তনদের ভিতরে ইন্সপেক্টর ছাড়া, অর্থাৎ অফিসার ইনচার্জ হয়েছে অথবা হওয়ার আগ্রহী এইরকম লোক ছাড়া যারা আছে, ইন্সপেক্টর তো অনেক পদ, মানে ওসি তো হয় থানায়, তো এর বাইরে যারা আছে, যে যারা ওই ওসি হওয়ার ক্রাইটেরিয়া নাই বা ওসি হইতেও চায় না, এরা এবং সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, এই অংশের ভিতরে একটা প্রচন্ড ক্ষোভ রয়েছে। যে একটা হলো তার সহকর্মী, তারা তো একসাথেই ডিউটি পালন করছে, দায়িত্ব পালন করছে, এবং এই দায়িত্ব পালনটা তো তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছে তার সহকর্মী মারা গিয়েছে, তার একটা ভাই মারা গিয়েছে অথবা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কেউ জেলখানায় আছে। তো এইগুলার একটা যথাযথ তদন্ত, একটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়াটা তো তাদের একটা দাবি, তাদের মনের দাবি, যেটা পুলিশে তো আসলে বলার ক্ষমতা নাই, তারা বলতে পারে না প্রকাশ্যে মুখ ফুটে, কিন্তু এইটা সবার মনের দাবি, যে ঠিক আছে আমরা যদি অন্যায় করে থাকি আমাদের বিচার হোক, অসুবিধাটাই, কিন্তু আমরা যে অন্যায় শিকার হয়েছি সেইটারও বিচার হোক। তো ওই জায়গায় একটা ক্ষোভ তো তাদের রয়েছে, প্রচন্ড ক্ষোভ। ফলে তারা কাজকর্মে আন্তরিক হবে, এইটা বিশ্বাস করা মানে প্রত্যাশা করাটা আমার মনে হয় একটা অতিরিক্ত হয়ে যাবে। আর একটা হলো তারা ইয়ে করে যে দায়িত্ব পালন করতে গেলে যদি এত হুজ্জত হয়, মানে এত রিস্ক থাকে, যে আমাকে মাইরে ফেললে বিচার পাবে না আমার ফ্যামিলি, কিংবা আমি আহত হইলে এটার কোনো মানে প্রতিকার পাবো না, কিংবা আমাকে আমার অ্যাকশনের জন্য আমাকে গ্রেপ্তার করবে, অন্যায়ভাবে গ্রেপ্তার করবে, যে আমি ইন গুড ফেইথে যে সমস্ত কাজ করেছি, আইনের ভাষায় ইন গুড ফেইথ, সেই সমস্ত কাজ সেটার যথাযথ সেইটার তদন্ত না করে আমাকে জেলখানায় ঢোকাবে, অথবা আমাকে পালিয়ে জীবন যাপন করতে হবে। কাজেই আমি কাজ না করে গা ভাসিয়ে চলাটাই বেটার। তো সেটাই হচ্ছে। ফলে এই পুলিশকে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি পুলিশের পালস যা বুঝি, তাতে একটা এই যে পুলিশ হত্যা এবং পুলিশের উপর হামলার যদি বিচার না হয়, পাশাপাশি পুলিশকে এক ধরনের যে ইন গুড ফেইথ, অর্থাৎ আইনগতভাবে তার যে রাইটস প্রিভিলেজ আইনে দেওয়া আছে, সেইগুলো দ্বারা সেইগুলো প্রয়োগ করলে
ভিকটিম হবে না এইরকম আশ্বাস না দিলে এই পুলিশকে অ্যাক্টিভ করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এই যে সেন্স অফ সিকিউরিটি, এইটা সম্ভব হবে না। হ্যাঁ, এখন শাসক গোষ্ঠীর একটা মানে চমৎকার একটা ইয়ে আছে যে পরিসংখ্যান দিয়ে বলে দেয়, অর্থাৎ গত কি বলে জুন মাসে খুন হয়েছে সারা দেশে, উদাহরণস্বরূপ বলি, খুন হয়েছে 101টা, আর এই মাসে খুন হয়েছে 99টা, কাজেই এই মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, এইভাবে অর্থাৎ কোয়ান্টিফাই করে আর কি অপরাধের সংখ্যা দিয়ে। কিন্তু এখানে তো অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ইভেন আমি ওই যে ক্রিমিনোলজি পড়তে গিয়ে দেখেছি, পুলিশিং সাবজেক্টটা পড়তে গিয়েছি, যে রিপোর্টিং, মানে মানুষ আক্রান্ত হলে, ভিকটিম হলে থানায় যাবে, কেন যাবে? তো ওই কানাডা আমেরিকার মতো, আমেরিকা তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে উন্নত বলা যাবে না, কিন্তু কানাডা, ইউকে বা ইউরোপের অনেক দেশ, সেখানেও যে রিপোর্টিং, ক্রাইম রিপোর্টিং, এইটা মানে একটা বড় অংশ যারা ক্রাইম রিপোর্ট করে না থানায়, কারণ নানা কারণে তারা মনে করে যে এইটার প্রতিকার পাবো না। তো বাংলাদেশে তো এই পরিস্থিতি 5 আগস্টের পরে মানে আমাদের সময় ছিল, অনেক ঘটনায় দেখা যাইত মামলা করতে আসতো না, কারণ মনে করতো যে, যেমন মোবাইল ছিনতাই হয়েছে, এই ঘটনায় সাধারণত কেউ মামলা করতে যাইতো না, কিংবা চুরি হয়েছে, কারণ জানে যে এইটা পুলিশের প্রায়োরিটি আছে এবং এইটার পিছনে এত সময় দিবে না, খামাখা এইটার পিছনে আমি কি ইয়ে করতে যাব, করতো না। তো এইটা তো 5 তারিখের পরে আরো বেড়েছে, জানে যে পুলিশের কোনো শক্তি নাই, এখানে আমি কার কাছে বিচার চাবো, পুলিশের নিজেরই বিচার নাই, মানে তাদের নিরাপত্তা নাই, পুলিশ লাইনের ভিতরে ঢুইকে তাদের মানে ইয়ে করতেছে, কি বলে, তাদের উপরে হামলা করতেছে, পুলিশের গাড়িতে হামলা করতেছে, পুলিশকে কলার ধরে থানার ভিতরে গিয়ে থাপ্পড় মারতেছে। তো পুলিশের কাছে আমি রিপোর্ট, মানে অপরাধের রিপোর্ট করব কেন? ফলে এখন যে আতঙ্ক মানুষের ভিতরে, অপরাধ ভীতি যেটা তৈরি হয়েছে, যে যে কোনো মুহূর্তে যে কেউ আক্রান্ত হইতে পারে, অর্থাৎ এই যে ঘরে বাইরে কোথাও যে নিরাপত্তা নাই, তারপরে চাঁদাবাজি, তারপরে সন্ত্রাস, এগুলো তো আছে, আর একটা তো আছে ওই যে আল কায়দা সমর্থিত যে গ্রুপগুলো আছে, তারা তো এটাকে সোশ্যাল মুভমেন্ট নিয়ে যে কি করা যাবে, মাথায় কিভাবে কাপড় দিতে হবে, কিভাবে চলাফেরার সময় রাস্তায় কিভাবে চলতে হবে, কি ড্রেস পরতে হবে, সবই তো তারা নিতে। ফলে কোথাও তো মানুষের প্রতিকার পাওয়ার কোনো জায়গা নাই, এবং এই পুলিশ যে প্রতিকার দিতে পারবে না, এটা মানুষ বোঝে। তো সেই কারণেই এই সহসা আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এইটা আমি প্রত্যাশা করি না, বা বাস্তব অবস্থা আসলে সেটা না। অনেক সময় সান্ত্বনা দেওয়া যাবে যে অপরাধ কমে গেছে, আগে সংখ্যাই ছিল, এখন এই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এটা আপনি সাধারণ নাগরিকদের সাথে কথা বললে, সাধারণ মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন। বাংলাদেশের একজন আপনি নাগরিক, সুনাগরিক, দীর্ঘদিন পুলিশে ছিলেন, বাংলাদেশের নাগরিক, আজকে দেশ ত্যাগ করে দূরে থাকতে হচ্ছে। দেশ নিয়ে কি কোনো, এতক্ষণ আমরা হতাশার কথা শুনলাম, এ থেকে আমরা কি সহসা কোনো পরিত্রাণ পাবো? আপনি কি কোনো পরিত্রাণের কিছু দেখতে পান? আমি যেটা দেখছি সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ড, বা আমার যে মানে দেশান্তরী হলেও তো দেশের মানুষের সাথে যোগাযোগ আছে, সাংবাদিকদের একটা বড় অংশের সাথে আমার যোগাযোগ রয়েছে। তো আমি যেটা খবর পাই যে, যেমন একটা বড় অংশের মানুষ যারা জুলাই আগস্টে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগদান করেছিল না বুঝে, তাদের যেমন একটা মানে তাদের ভিতরে এক ধরনের মানে রিয়েলাইজেশন এসেছে যে তারা ভুল করেছে। তো ভুল করেছে, পাশাপাশি মানে 15 বছর ভালো ছিলাম, এইটাও কিন্তু এখন মানুষের মানে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। কেউ কেউ সরাসরি বলছে, সরাসরি বলাটা নিরাপদ মনে করছে না বলে বডি ল্যাঙ্গুয়েজে বলছে। তো আমি বিশ্বাস করি যে একটা মানে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফিরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং একটা ইনক্লুসিভ মানে রাজনীতি যদি চালু হয়, এবং এই কিছু মৌলিক বিষয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলোর প্রতি মানে এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট, এইটা একটা ধর্মনিরপেক্ষ যে অবস্থা, অর্থাৎ সোসাইটি, একটা সামাজিক সম্প্রীতি, তারপরে একটা কোনো সাম্প্রদায়িক
অভিজ্ঞতা ছাড়া একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এইরকম একটা সোসাইটি যদি গড়ে তোলার একটা কমিটমেন্ট রাজনীতিবিদরা করে সবাই মিলে, যারা যারা এগুলো সাপোর্ট করে, এবং সেই সাথে জঙ্গিবাদের বিরুদ্ধে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিপক্ষে যদি সবার একটা একটা কমন ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এবং এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে। আমি দেখেছি 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের একেবারে নাম নিশানা পর্যন্ত ওই সময় নেয়ার মতো কেউ ছিল না, তখনও যখন এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিংবা পতাকা বদলের চিন্তা বা দেশের নাম পরিবর্তনের চিন্তা, এই তত্ত্ব, এগুলো কিন্তু ন্যারেটিভ একটা চালু করে দেখেছে কি হয়। যেমন দেখেন এই যে আজমি, ব্রিগেডিয়ার আজমি, এখন যদিও তার নানা রকম পদোন্নতি দেওয়া হয়েছে, ব্রিগেডিয়ার আজমি তাকে দিয়ে প্রথম বলিয়েছে যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে হবে। পরে দেখলাম সুকৌশলে জামাত বলল যে সে জামাতের কেউ না, এটা তার ব্যক্তিগত মতামত। দেখেছে যে এইটা দেশে বিদেশে যে একেবারে সাধারণ মানুষ এবং এই যে যারা এই ষড়যন্ত্রে ছিল, জুলাই আগস্ট ষড়যন্ত্রে, তারাও এটার প্রতিবাদ করেছে। তো ফলে এখনো একটা বড় অংশ স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে, সেইটাই আসলে আশাবাদের জায়গা। তো তারা তারা এবং সেই সাথে রাজনৈতিক দল যারা দেশে এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে, তারপরে সোসাইটির যে অগ্রগতি, এরকম একটা কি বলে ইনক্লুসিভ যে সোসাইটি সেটা গড়তে চায়, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি, এইটা চালু হবে বলে আমি প্রত্যাশা করি। এবং বিদেশি যারা শক্তি আছে, যারা ডিপ স্টেট বাদ দেয়, কারণ ডিপ স্টেট মানে আমেরিকান সরকার তাও না, ডিপ স্টেট কনসেপ্ট গুলো দেয়, সরকার তাদের কোনটা বাস্তবায়ন করে। ফলে পশ্চিমা দেশগুলো আমার বিশ্বাস যে বুঝতে শুরু করেছে, কারণ জঙ্গিবাদ, উগ্রবাদের যে উগ্র নাচন শুরু হয়েছে এবং উগ্র উৎসব শুরু হয়েছে বাংলাদেশের চারদিকে, তাতে এইটা হলে আঞ্চলিক নিরাপত্তা তো বটেই, এটা গ্লোবালাইজেশনের যুগে কেউ যে এটার ইম্প্যাক্ট সবার উপরেই কম বেশি পড়বে, এইটা তারা বুঝতে শুরু করেছে। ফলে একটা ইনক্লুসিভ যে পলিটিক্স সেটা চালু হবে, যেটা হবে একেবারে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সকল সাম্প্রদায়িকতা, সকল কুপমণ্ডকতার ঊর্ধ্বে উঠে একটা নিরাপদ সমাজ ব্যবস্থা, উন্নত সমাজ ব্যবস্থা, সেটা চালু হবে বলে আমি দৃঢ় আশাবাদী। এই আশা রেখে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অনেক অজানা তথ্য সংযুক্ত করলেন আমাদের দর্শকের জন্য, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদের। পরবর্তী অন্তরালের আলাপে আবারও দেখা হবার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।